স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। পৃথিবীর সব রং বুঝি তোমার জন্যই সৃষ্টি রজনীগন্ধা। এই বাজে হলুদ রংটাও আজ নিজের সৌন্দর্য খুঁজে পেল তোমার ছোঁয়ায়। তোমার ছোঁয়ায় সব কিছুই সুন্দর। তুই না পরশ পাথরের মতো। আজ নিঃসন্দেহে বলতে পারি, নিজেই নিজেকে প্রান্তিক চৌধুরী, তুমি জিতেছ। তুমি অনেক বড় ভাগ্যবান। রজনী মাথা নিচু করে বসে আছে, ফ্লোরের দিকে দৃষ্টি নিক্ষেপ করা। শাড়ি পরার অভ্যাস নেই, তার উপর জর্জেট শাড়ি সামলাতে বেশ অসুবিধা হচ্ছে। বারবার মাথার কাপড় পড়ে যাচ্ছে। অন্তু বলল, ভাবির মনে হয় শাড়িতে অসুবিধা আছে। ভাবি শাড়ি সামলানোর জন্য ভাই আছে, তুই দেখিস কেন? ভাই জানলে তোর খবর আছে। প্রান্তিক চৌধুরীর বোনের সাথে যার ভাব আছে তারও খবর আছে। রাত 12টা নাকি 1টা, খবরটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। আমার প্রিয়তার জন্য যদি আমার গর্দান যায় তবে তাই সই। কথাটা প্রিয়তার কানে যেতেই শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণের দিকে তাকিয়ে কেমন যেন তার কান্না পাচ্ছে। মানুষ ভালোবাসা কম পেলেও কাঁদে, আবার বেশি পেলেও কাঁদে। একটা হচ্ছে সুখের কান্না, আর একটা দুঃখের কান্না। শ্রাবণের এত গভীর ভালোবাসা দেখে প্রিয়তার কান্না পাচ্ছে। অন্তু খেয়াল করলো প্রিয়তার অশ্রু ভেজা চোখ। অন্তু গভীর দৃষ্টিতে তাকালো প্রিয়তার দিকে। প্রিয়তা শ্রাবণকে টেক্সট করলো, আমাকে এত ভালোবাসো কেন তুমি শ্রাবণ? আমি তো দুঃখ ছাড়া সুখ দিতে পারি না তোমাকে। তুমি সুখ না হও, দুঃখ হয়ে থেকে যেও আমার সাথে প্রিয়তা, তবুও আমার সাথেই থেকো। তুমি ছাড়া ভালোবাসার মতো কেউ নেই আমার। অন্তু হালকা কাশি দিয়ে শ্রাবণকে বলল, যতই চ্যাটিং করো, সেটিং তো ওপরওয়ালার হাতে। আমার উপরওয়ালাই আমার সেটিং করাবে। অঞ্জুমান রান্নাঘর থেকে দেখছে তার ছেলের নতুন বউয়ের মাথায় কাপড় নেই। অঞ্জুমান লতিফাকে ইশারা করে কিছু একটা বলল। লতিফা রান্নাঘর থেকে বেরিয়ে এলো, এসে রজনীকে বলল, বৌমা, রান্নাঘরে চলো। আত্মীয়রা সবাই নতুন বউয়ের রান্না খেয়ে যাক, আর কে কবে আসবে তার ঠিক নেই। রজনী উঠে দাঁড়ালো, লতিফার পেছনে পেছনে হাঁটা শুরু করলো। ডাইনিংয়ে বেশ কয়েকজন মানুষ, প্রান্তিকের মামা বাড়ির লোকজনও আছে। মামাতো ভাইরা আছে, শ্রাবণ, অন্তু সবাই আছে। এর মাঝেই কেউ একজন রজনীর শাড়ির কুচি হালকা টান দিল। সাথে সাথে জর্জেট শাড়ির কুচি সব খুলে গেল। রজনী দ্রুত খুলে যাওয়া কুচি এক জায়গায় করে ধরে নিজের ইজ্জত রক্ষা করার চেষ্টা করলো, কিন্তু সাথে সাথে ভয়ঙ্কর এক দৃষ্টিতে তাকালো। রজনীর সরল চোখের এমন ভয়ঙ্কর রূপ আগে দেখেনি শ্রাবণ বা অন্তু কেউই। দৃষ্টিতে এমনই ভয়াবহতা অপরাধীর আত্মা কেঁপে ওঠার কথা। প্রান্তিকের মামাতো ভাইরা ছিল, বাগানের কাজ করা ছেলেরাও ছিল সেখানে। সবাই রজনীর এমন দৃষ্টিতে অবাক হলো, সেই সাথে অন্তু আর শ্রাবণও অবাক হলো। ডাইনিংয়ে বসে থাকা মহিলারা কেউ বুঝতে পারেনি কী ঘটনা ঘটেছে। শ্রাবণ প্রিয়তার দিকে তাকিয়ে বলল, ভাবি সাহায্য করো। প্রিয়তা দ্রুত উঠে এসে বলল, শাড়ি খুললো কিভাবে রজনী? রজনী মানুষের মাঝে ব্যাপারটা এড়িয়ে গিয়ে বলল, আমি তো শাড়ি সামলাতে পারি না। অঞ্জুমান রান্নাঘর থেকে বেরিয়ে এসে রজনীর হাত ধরে টেনে রান্নাঘরে নিয়ে গিয়ে রাগী কণ্ঠে বলল, শাড়ি সামলাতে পারো না, আবার আমার তেজি ছেলেকে ঠিকই সামলে রেখেছ। বেড়ে উঠেছ তো গ্রামে, সামান্য শাড়িটুকু পরতে জানো না? তোমার বাবা মা কী শিখিয়েছে? নিজের মাকে দেখেও কিছু শেখোনি? নতুন বউ, তুমি মাথার কাপড় ফেলে বসে আছো এখানে অতগুলো মানুষের মাঝে। তুমি জানো না নতুন বউদের মাথায় ঘোমটা দিয়ে বসে থাকতে হয়? গ্রামের মেয়েদের তো কিছু না থাকলেও লজ্জা থাকে, তোমার কি সামান্য লজ্জাটুকুও নেই? নাকি তোমার মাও এভাবেই চলাফেরা করতো? কথায় আছে, যার মা ভালো তার ঝি ভালো। শ্রাবণ ইশারা দিয়ে প্রান্তিককে ডেকে নিয়ে এলো। শ্রাবণ আর প্রান্তিক দুজন দুজনের চোখের ইশারা বুঝতে পারে। চোখের ইশারায় কী বোঝাতে চাইছে চোখ দেখেই দুজন বুঝতে পারে। দুজনের চোখের ইশারা এতই চেনা দুজনের। প্রান্তিক কিচেনের পাশে দাঁড়িয়ে আছে, আস্তে করে প্রিয়তাও পাশে এসে দাঁড়ালো। অঞ্জুমানের এমন দাঁত কিরমির করা কঠিন মেজাজের কথাগুলো শুনে রজনীর চোখ ছলছল করে উঠল। তার মায়ের মতো সহজ সরল মানুষকে আজ তার জন্য খারাপ কথা শুনতে হলো। তার মায়ের মাথার কাপড় কোনো দিন সে পরতে দেখেনি, কিন্তু আজ তার জন্য তার মাকে নিয়ে আঙুল তুলল। এই ভুল কেবলই তার, এখানে তার মায়ের কোনো দোষ নেই। রজনীর এখনই বলতে ইচ্ছে হলো,
আমার জন্য আমার মাকে দায়ী করবেন না, কিন্তু এই বাড়িতে তার আপন বলে কেউ নেই। এখানে কারো বিরুদ্ধে কিছু বললে সে পার পাবে না, কারো মুখে মুখে কথা বলার সাহসও নেই তার। রজনীর হাউমাউ করে কান্না পাচ্ছে। একেই বুঝি নিজের বাড়ি আর শ্বশুর বাড়ি বলে? অঞ্জুমান রজনীর ছলে ছলে চোখের দিকে তাকিয়ে বলল, শাড়ি ঠিক করে নাও। কথায় কথায় চোখের পানি আসলে সংসার করবে কিভাবে? আমাদের শাশুড়া কি আমাদের কিছু বলেনি? আমরা কি গাল ফুলিয়েছি? সব গুছিয়ে দিয়েছি, রান্না করো। দেখি কি রান্না শিখিয়ে এসেছো বাবার বাড়ি থেকে। কি দেখো আমার ছেলের মাথা নষ্ট হলো। অঞ্জুমান কেন যেন রজনীকে সহ্য করতে পারছে না। রজনীকে দেখলেই রাগে তার সমস্ত শরীর রিরি করে উঠছে। সে কোনোভাবেই তার ছেলের গালে মারা থাপ্পড় ভুলতে পারছে না। হঠাৎ কারো সম্পর্কে মনে বিষ ঢুকে গেলে সেটা আর বের হওয়া মুশকিল। রজনী চোখের পানি মুছে শাড়ি ঠিক করে নিল, কিন্তু রান্না করবে কিভাবে বুঝতে পারছে না। এখানে গ্যাসের চুলা, সে কোনো দিনও গ্যাসের চুলায় রাঁধেনি। বাড়িতে চুলায় রান্না করার অভ্যাস আছে তার। গ্যাস নিয়ে মারাত্মক চিন্তায় পড়ে গেল সে। কি করবে বুঝে উঠতে পারছে না। গ্যাসের চুলার সামনে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। কিভাবে কি করবে কিছুই মাথায় আসছে না। কিভাবে চুলা জ্বালাবে, কোথায় কি করবে, বেশিক্ষণভাবে দেখেও বুঝল না। রজনীকে দাঁড়িয়ে থাকতে দেখে অঞ্জুমান আবারও দাঁত কিরমির করে বলল, কি হলো? কখন রান্না করবে? মানুষজন খাবে কখন? ওভাবে সঙের মতো দাঁড়িয়ে থাকলে কি রান্না হবে আদৌ? রজনী মাথা নিচু করে মিহু কণ্ঠে বলল, এই চুলা আমি জ্বালাতে জানি না, একটু দেখিয়ে দিন। সামান্য গ্যাসের চুলাও জ্বালাতে পারো না? আসলে পারো কি তুমি? শাড়ি পরতে পারো না, গ্যাস চালাতে জানো না, তাহলে কি যোগ্যতা আছে আমার ছেলের বউ হওয়ার তোমার? পাশের বাড়ির অদ্রির বয়স 5 বছর, তাকে বললেও সে পারবে। আমি জানি না তুমি কিভাবে কি করবে, এক্ষুনি চুলা জ্বালাবে তুমি। এরই মাঝে গম্ভীর থমথমে মেজাজে প্রান্তিক রান্নাঘরে প্রবেশ করলো। অঞ্জুমানের দিকে রাগান্বিত চোখে তাকালো। লতিফা বুঝতে পারল প্রান্তিক রেগে আছে। অঞ্জুমানের সমস্ত কথা প্রান্তিক শুনেছে। এতক্ষণ দরজার ওপাশে দাঁড়িয়ে ছিল সে। অঞ্জুমান প্রান্তিককে রান্নাঘরে প্রবেশ করতে দেখে বলল, রান্নাঘরে তোমার কি? তুমি কি রান্নাঘর চিনো? তোমার বয়সে এসেছো কখনো? প্রান্তিক সে কথার উত্তর না দিয়ে সোজা রজনীর সামনে গিয়ে দাঁড়ালো। রজনীর ছলো ছলো চোখের দিকে তাকিয়ে তার বুক ফেটে যাচ্ছে। সে রজনীকে বিয়ে করেছে কাঁদাতে নয়, রজনীকে ভালো রাখতে, সুখী করতে। প্রান্তিক রজনীর চোখের পানি মুছে দিয়ে রজনীর ডান হাতের আঙুলের ভাঁজে নিজের আঙুল রেখে অন্য হাত দিয়ে চুলা জ্বালিয়ে বলল, এইভাবে চুলা জ্বালাতে হয় রজনীগন্ধা। প্রান্তিক এমনভাবে রজনীর হাত ধরে রজনীর চোখের দিকে তাকালো, রজনী প্রান্তিকের সেই স্পর্শ আর চোখের চাহনিতে স্পষ্ট বুঝল, আমি আছি রজনীগন্ধা, সব পরিস্থিতিতে তোমার পাশে আছি। তুমি একা নাও, ভয় পেও না, আমি থাকতে কোনো চিন্তা নেই তোমার। অঞ্জুমান ছেলের এমন নির্লজ্জ কাজ দেখে বলল, তোমার কি লজ্জা একেবারে চলে গিয়েছে? এখন থেকে কি বউয়ের সাথে রান্না করাও শুরু করবা? প্রান্তিক চুলা অফ করে গম্ভীর কণ্ঠে বলল, আমি বিয়ে করে তোমার জন্য আরেকটা মেয়ে এনেছি আম্মু, কাজের মেয়ে তো আনিনি। তোমার যদি কাজের মেয়ে লাগে বলো, আমি আরও 10টা কাজের মেয়ে রেখে দিব, কিন্তু বাড়ির বউকে এভাবে বুঝিয়ে দিও না যে এ বাড়িতে তার কোনো মূল্য নেই। ও তাহলে কোন ভরসায় থাকবে এ বাড়িতে? মেয়েদের কি বিয়ে হয় শুধু শ্বশুর বাড়িতে কাজ করার জন্য? এর চেয়ে তো মেয়েরা মানুষের বাড়ি বাড়ি কাজ করলেই পারে, এতে তাদের নিজস্ব ইনকামও হবে, আর এর জন্য অন্য কারোর ওপর নির্ভর করারও প্রয়োজন নেই। ও প্রান্তিক চৌধুরীর বউ, কোনো কাজের মহিলা নয়। আর শাড়ি পরা নিয়ে মাথায় ঘোমটা দিয়ে এত প্রেশার কেন দিচ্ছ? ও শাড়ি পরবে না, আজ থেকে ওয়েস্টার্ন পরবে। তোমার পাড়ার মানুষ কি বলবে তাই ভেবে আমার বউ যা পারে না তা জোর করে পড়তে যাবে কেন? তাকিয়ে দেখো বাইরে, যারা বসে আছে কারো মাথায় কাপড় নেই তো, এমনকি প্রিয়তারও তো নেই। শুধু নতুন বউ বলে মাথায় কাপড় দেওয়ার নিয়ম আর ওদের বেলায় নাই। মাথায় কাপড় যদি দিতে হয় তাহলে প্রত্যেককেই তো দিতে হবে। অঞ্জুমান ছেলের দিকে তাকিয়ে দেখলো তার ছেলে নিজের মধ্যে নেই, রাগে থরথর করে কাঁপছে। তার ছেলের এই রাগ খুবই ভয়াবহ। অঞ্জুমান রজনীর দিকে আর চোখে তাকিয়ে আরও রেগে গেল রজনীর প্রতি। এই মেয়ের মাঝে কি আছে? তার ছেলে এই মেয়ের জন্য এমন হয়ে গেল কেন? এই মেয়ের জন্য তার ছেলে তার সাথে এলোমেলো কিছু বলতেও দুবার ভাবছে না। প্রান্তিক আর কোনো কথা না বলে রজনীর হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে গেল, গিয়ে জোরে দরজা লাগিয়ে দিল।
হঠাৎ দরজা দাবার বিকট শব্দে সবাই তাকালো। লাজ লজ্জার মাথা খেয়ে কেউ যে এভাবে সবার মাঝে বউয়ের হাত ধরে টেনে নিয়ে দরজা লাগিয়ে দিতে পারে তা বোধহয় আগে কেউই দেখেনি। প্রিয়তা অঞ্জুমানের দিকে তাকিয়ে বলল, এসব কি শুরু করেছো আম্মু? তুমি কি সজ্ঞানে এসব করছো নাকি অজ্ঞানে এসব করছো? এভাবে কিন্তু ভাইয়ার সাথে তোমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আর মাঝখানে দোষ হবে বেচারি রজনীর, যে বিয়ের পরে কান পড়া দিয়ে তোমার ছেলেকে তোমার থেকে আলাদা করেছে। ঘরের দরজা লাগিয়ে প্রান্তিক এসি ছেড়ে দিয়ে রজনীকে বলল, শাড়ি খুলে ফেলো। রজনী ড্যাব ড্যাব চোখে প্রান্তিকের দিকে তাকালো। প্রান্তিক নিজের শার্ট খুলতে খুলতে রজনীর দিকে তাকিয়ে বলল, ওভাবে তাকিয়ে কি ভাবছো? শাড়ি খুলতে বলেছি, মানুষ খুন করতে তো বলিনি। শাড়ি পরে কষ্ট পাচ্ছ তুমি। তোমার এই সামান্য কষ্ট আমি সহ্য করতে পারি না রজনীগন্ধা। তুমি কি জানো, চোখ দিয়ে পানি ছড়াও তুমি, আর রক্তাক্ত হয় আমার হৃদয়। এই তো কিছুক্ষণ আগেও রজনীর মনে হচ্ছিল তাকে ভালোবাসার মতো কেউ নেই এ বাড়িতে, কিন্তু না, তার এই ধারণা একদমই ভুল। তাকে তার চেয়েও বেশি ভালোবাসার মতো মানুষ এই দুনিয়াতে আছে, আর সে হলো প্রান্তিক চৌধুরী। এইটুকু উপলব্ধি করেই রজনীর চোখে আবারও পানি এলো। কোনোভাবেই চোখের পানি আটকে রাখতে পারল না। রজনী টলমলে চোখে কেঁদে দিল। প্রান্তিক শার্টের বোতাম খোলা বন্ধ করে রজনীর দুই বাহু ধরে বলল, আমার মায়ের জন্য সরি, রিয়েলি সরি। দেখবে সব ঠিক হয়ে যাবে। সে তোমাকে ভালোবাসবে, খুব ভালোবাসবে। রজনী এবার শব্দ করে কেঁদে উঠে প্রান্তিককে জড়িয়ে ধরল। এই প্রথম সে কোনো জড়তা ছাড়াই প্রান্তিকের বুকে নিজের আশ্রয়স্থল খুঁজে নিল। নিজের সমস্ত শক্তি দিয়ে প্রান্তিককে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, আপনি কেন আমায় এত ভালোবাসেন? বলুন না, কেন ভালোবাসেন এত? প্রান্তিক নিজের দু হাতে রজনীকে আগলে ধরে রজনীর মাথায় নিজের থুতনি ঠেকিয়ে বলল, তুমি বুঝো আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ বুঝি। তাহলে ভালোবাসো কেন আমায়? বাসি, আমিও আপনাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। প্রান্তিকের কর্ণকুহরে এই কথা প্রবেশ করতেই আরও একটু গভীরভাবে রজনীকে জড়িয়ে ধরল। রজনীর মাথায় চুমু দিয়ে বলল, আজ থেকে আমার বেঁচে থাকার জন্য এই একটা কারণই যথেষ্ট রজনীগন্ধা। পৃথিবীর হাজারো বিতৃষ্ণা ঠেলে আমি বেঁচে থাকব। তৃষ্ণা বলতে আমি বুঝি তোমাকে, নেশা বলতে আমি বুঝি তোমাকে। তুমি আমার সেই সুখ রজনীগন্ধা, যাকে অনুভব করে অদ্ভুত এক শান্তি খুঁজে পাই। আপনিও আমার সেই মানসিক শান্তি, যার বুকে মাথা রেখে অনুভব করতে পেরেছি এই পৃথিবীতে সব সুখের বিপরীতে আপনি। উফ, এইভাবে বলো না। এমনি নিজেকে সামলাতে পারি না, তার উপর তুমি যদি এইভাবে বলো, এখনই অনর্থ হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। কিসের অনর্থ? প্রেমের মহাপ্রলয় ঘটবে। সেই প্রলয়ে বাধা ভেঙে গভীর প্রেম নামবে। সেখান থেকে এক অনর্থর সৃষ্টি হবে। সেই অনর্থে আমাদের মাঝে দূরত্ব কেটে যাবে। এমন কঠিন কথার মানে কি রজনী কিছুই বুঝল না, নাকি না বুঝেই বলল, আমি সেই প্রলয় চাই। প্রান্তিক উন্মাদ প্রেমিকের মতো নেশাক্ত চোখে রজনীর দিকে তাকালো। চোখ ভরা নেশা। রজনীকে কোলে তুলে নিয়ে বলল, বউ, তুমি এত পাতলা, আমার কোলে নিতে একটুও কষ্ট হয় না? আপনি আমাকে এখানে নামিয়ে দিন, বাইরে অনেক মানুষ, তারা ছিছি করবে, বলবেন নির্লজ্জ। আমি সাহসী পুরুষ। কজনের সাহস আছে সবার মাঝে বউকে ঘরে এনে দরজা লাগানোর? প্রান্তিক রজনীকে বিছানায় বসিয়ে দিয়ে রজনীর দিকে এগিয়ে যেতেই ফোন বেজে উঠল। প্রান্তিক বিরক্ত হয়ে বলল, উফ, ডিস্টার্ব। রজনী ফোনের দিকে তাকিয়ে দেখলো তার বাবার নাম্বারের ফোন। রজনী খুশিতে লাফিয়ে উঠে ফোনটা কানে নিতেই মুখটা কেমন চুপসে গেল। ফোনের ওপাশ থেকে ভেসে এলো ফুপিয়ে কান্নার আওয়াজ। রজনীর বাবা কাঁদতে কাঁদতে বললেন, মা, তোমার ভাই অবস্থা ভালো না, ক্যাডা যেন আজরাইল হইয়া আইছিল, নয়তো তয় জানডা নিতে পারি নাই, কোনো রকম জানে বাচ্চা আছে, বাঁচবো বলে মনে আইতাছে না। যতই খারাপ হোক, নিজের পোলা তো, তার মরণ হোক এইটা তো চাই নাই আমি। মা, গালিগালাজ দিছি যেন ভালো হইয়া যায়, ভালো তো হইলই না, শেষমেশ অকালে মরণ হইব। তোমার ভাইরে সেই দেখা দেখো, চাইলে হাসপাতালে আসো, প্রান্তিক বাবার বইলা দুইজনে একসাথে আসো। রজনীর চোখ ছলছল করে উঠল।
ছোটবেলা ভাইয়ের সাথে কত শত স্মৃতি ছিল তার, বড় হয়ে খারাপ মানুষের পাল্লায় পড়ে বাজেভাবে বিগড়ে গেল। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্বগল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। সেই যে বিগড়ে গেল আর ভালো হলো না। যত খারাপই হোক, নিজের ভাইয়ের মৃত্যু তো মেনে নেওয়ার মতো নয়। রজনীর চোখ ছলছল দেখে প্রান্তিক ফোনটা কানে নিয়ে হ্যালো বলতেই রজনীর কান্নার কারণ বুঝতে পারল। অজানা ভয়ে বাসা বাঁধল প্রান্তিকের মনে। যদি রজনী জেনে যায় তাহলে কি হবে? রজনী তো ক্ষমা করবে না। রজনীকেই বা কীভাবে বোঝাবে তাকে বাজে কথা বলার জন্যই তার ভাইয়ের গায়ে সে হাত দিয়েছে? গভীরভাবে চিন্তা করে প্রান্তিক রজনীর কাঁধে হাত রেখে বলল, চলো হসপিটালে যাই। রজনী একটা সুতি শাড়ি পরে প্রান্তিকের সাথে বের হলো। ঘরের দরজা খুলতেই বাইরে দাঁড়িয়ে আছে প্রিয়তা, শ্রাবণ, অন্তু আর মেহবুব চৌধুরী। প্রান্তিক আর রজনীকে বের হতে দেখে সবাই বুঝলো ওরা বাইরে যাচ্ছে। মাহবুব চৌধুরী রীতিমতো ভয় পেয়ে গেলেন। তার ছেলে কি বাসা ছেড়ে চলে যাচ্ছে? মাহবুব চৌধুরী প্রান্তিকের হাত টেনে ধরে বললেন, কোথায় যাচ্ছ বাবা? বাইরে যাচ্ছি। খেয়ে যাবে না? বৌমাকে না খাইয়ে কোথায় নিয়ে যাচ্ছ? আম্মুর ব্যবহারে ওর পেট ভরে গেছে, না খেলেও চলবে। তোমার আম্মুর কথা কিছু মনে করো না। জানোই তো তোমার আম্মুর মনে নেগেটিভ কিছু ঢুকলে আর বের হতে চায় না। আঞ্জুমান নিজের ঘর থেকে বলে উঠল, তোমার ছেলের কাছে জিজ্ঞাসা করো কাকে বেশি ভালোবাসে, মাকে নাকি বউ? একদিনেই মায়ের বিরুদ্ধে চলে গেল। প্রান্তিক মাহবুবের দিকে তাকিয়ে বলল, বাবা, আপনি কাকে বেশি ভালোবাসেন, আম্মু নাকি দাদি? মাহবুব ছেলের এমন প্রশ্নে লজ্জায় পড়ে গেল। আমতা আমতা করে বলল, তোমার মামনি তোমাকে অনেক ভালোবাসে। মাথা ঠান্ডা হলে দেখবে রজনী মামনিকে আগলে রাখবে। বাবা, আমাকে যদি আপনি বউ পাগল ভাবেন, কিছুই বলার নেই আমার। আমি আমার মা বাবাকে পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসি। মা বাবার জায়গা পৃথিবীতে কেউ নিতে পারে না, পারবেও না। আমার বউ যদি আমার মা বাবাকে অসম্মান করে কষ্ট দিয়ে কথা বলে, আমি এক সেকেন্ডও তার সাথে থাকবো না। কিন্তু আমি যাকে বিয়ে করেছি তার প্রতিও তো আমার দায়িত্ব আছে। আমি মা বাবাকে ভালোবাসি বলে অন্য একটা মেয়েকে এনে মানসিক টর্চার তো করতে পারি না। তাকে যদি তার যোগ্য সম্মানই না দিতে পারি, তাহলে আমার পরিচয় হবে কাপুরুষ। মা বাবাকে অধিক ভালোবাসার সাথে বউকে টর্চার করার কোনো সম্পর্ক নেই। বাড়ির বউয়ের সাথে খারাপ ব্যবহার করে যদি বোঝাতে হয় আমি আমার মাকে বাবাকে বেশি ভালোবাসি, তাহলে সরি বাবা, আমিও নোংরা ভালোবাসায় বিশ্বাসী না। ভালোবাসার বিশ্লেষণ যদি এমনই হবে যে ছেলে কাকে বেশি ভালোবাসে, মা নাকি বউকে, তাহলে সেই সব মা বাবার উচিত নয় তাদের ছেলেকে বিয়েই করানোর। মা বাবার জায়গা অনেক উপরে। সেই ভালোবাসার সাথে বউয়ের ভালোবাসার তুলনা করার কোনো মানেই হয় না। এই তুলনা করা মানে আমাকে অপমান করা। আমি রজনীকে আজই রেখে আসব। কথাগুলো বলেই প্রান্তিক রজনীর হাত ধরে টেনে নিয়ে নিজের গাড়ি বের করলো। প্রান্তিক গম্ভীর মুখে গাড়ি ড্রাইভ করছে। রজনীর ভাইয়ের জন্য মন খারাপ। এদিকে প্রান্তিকের মুড অফ। চারিদিক ভেবে আরও মন খারাপ হচ্ছে। প্রান্তিকের হাতের ওপর রজনীর হাত রাখলো। প্রান্তিক সাথে সাথে রজনীর দিকে ঘুরে দেখালো। রজনী মিহি কণ্ঠে বলল, গাড়িটা একটু থামাবেন? সাথে সাথে গাড়ি থামিয়ে প্রান্তিক বলল, কি হয়েছে? রজনী প্রান্তিকের একটা হাত মাথার ওপর রেখে বলল, একটা কথা দিতে হবে আপনাকে। প্রান্তিক সাথে সাথে হাত সরিয়ে বলল, মাথা ছুঁয়ে কেন কথা দিতে হবে? আমি তোমাকে বাজি ধরে কোনো গেম খেলবো না রজনীগন্ধা। আমি মাথা গরম মানুষ, মাথা গরম হলে হুঁশ থাকে না। পরে তোমাকে ছুঁয়ে দেওয়া কথা রাখতে পারবো না। এর ফলে তোমার একটা ক্ষতি হয়ে যাবে, বা যাই হোক না কেন, নিজের ক্ষতি আমি নিজে মেনে নিতে পারবো না। নিজের ক্ষতি আমি মেনে নিতে পারবো, কিন্তু আমার প্রিয়তমার কোনো ক্ষতি আমি মেনে নিতে পারবো না। কেমন ভালোবাসেন আমাকে? আমাকে ছুঁয়ে কথা দিলে সেটা মনে থাকবে না? আমি তোর কোনো বাংলা সিনেমার নায়ক নই যে ভালোবাসার মানুষকে কথা দেওয়ার বিনিময়ে ভিলেনের হাতে মার খেতে খেতে রক্তাক্ত হয়ে যাব, তবু পাল্টা আঘাত করতে পারবো না। আমি কি বলতে চাই না শুনে এইসব বলছেন? ওকে ফাইন, বলো। বাট মারামারি করা, সিগারেট খাওয়া আর তোমার ব্যাপারে কোনো স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ কিচ্ছু না। এসবে কোনো নিষেধাজ্ঞা দিতে পারবে না। তাহলে কি পারবো সেটা লিস্ট দিন আমায়। আরেকটা, সে হলো সিনেমা নায়িকাদের মতো বলতে পারবে না, আমার অনুমতি ছাড়া আমাকে স্পর্শ করতে পারবেন না, কোনো অ্যাগ্রিমেন্টে সাইন করতে পারবে না। আমিও সিনেমার নায়কদের মতো নাটক করি নাই।
তুমি আমাকে যে থাপ্পড়টা দিয়েছিলে, ভাই রে ভাই, সিনেমার নায়ক হলে তোমাকে বাসর ঘরে কয়েকটা থাপ্পড় মেরে বলতো সেই যে একটা থাপ্পড়, এর প্রতিশোধ নিতেই বিয়ে করেছি। ওরা কেমনে পারে বাসর ঘরে সুন্দরী বউ দেখে আদর না করে গায়ে হাত তুলতে? মেয়েদের নরম তুলতুলে হাতের একটা চরে কি এমন হয়? আমি বলবোই না। এগুলো বাদ থাকলে বলো। আপনি আমার জন্য বাবা মায়ের সাথে তর্ক করবেন না প্লিজ। এতে আমাকে আরো খারাপ ভাবে তারা। মায়ের রাগ মিটে গেলে সব ঠিক হয়ে যাবে এমনিতেই। তুমি ছোট মানুষ, এসবে কান দিও না। কোথায় কি বলতে হবে আমি ভালো করেই জানি। প্রান্তিক আর রজনী কিছুক্ষণ পরে হসপিটালে পৌঁছালো। প্রান্তিক আগে থেকেই জানে বাবু কোথায় আছে। জেনেও না জানার ভান করে রজনীর বাবাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে নিল। কেবিনে রজনীর ভাই বাবু শুয়ে আছে, অক্সিজেন চলছে, অবস্থা খুব একটা ভালো না। রজনী গিয়ে মা বাবার পাশে বসলো। রজনী ওর মা বাবা সবাই কাঁদছে। প্রান্তিক রজনীর মা বাবাকে বলল, চিন্তা করবেন না, দেশের বাইরে পাঠাতে হলে আমিও পাঠাবো। যত টাকা লাগে ভাইয়া সুস্থ হয়ে যাবে, আমি সুস্থ করে তুলব, আপনারা শান্ত হন। প্রান্তিক ফোন নিয়ে বাইরে গিয়ে শ্রাবণকে ফোন দিয়ে বলল, আরে ভাই, রজনীর জন্য ওর কুলাঙ্গার ভাইকে এখন আমার ভাইয়া টাকা লাগছে। শিট, ভাবা যায় আমি ওই বাবুকে ভাইয়া রাখছি? শ্রাবণ হো হো করে হেসে দিয়ে বলল, ভাই এটা সেরা ছিল। আরে শালা তুই হাসছিস? আরে ভাই আপনি আমাকে শালা ডাকবেন কেন? ডাকবো তো। তাহলে কি দুলাভাই রাখবো? শ্রাবণ মুগ্ধ এক হাসি দিল। প্রান্তিক বলল, বাবুর অবস্থা এত খারাপ হলো কিভাবে? কাল রাতে তো এত খারাপ ছিল না। কেউ চক্রান্ত করেনি তো? ভাই বাবু সুস্থ হয়ে যাবে, সিকিউরিটি দিয়ে রাখবো। রোমিও মরে মরুক। রোমিও মরে যাক আর আমার ফাঁসি হোক, আমার সদ্য বিবাহিত বউ বিধবা হোক, আগে আমি 3 বাচ্চার বাপ হব, তারপরে সব মরার চিন্তা। ভাই 3 বাচ্চার বাপ হবেন? ইচ্ছা আছে যতগুলো বাচ্চা হয় ততগুলোরই বাপ হওয়া। এরই মাঝে রজনী এসে বলল, তাই নাকি? প্রান্তিক ফোন কেটে দিয়ে বলল, একটু মজা করছিলাম সুইট হার্ট। কি সব রিপোর্ট দিয়েছে ডক্টর? একটু দেখুন না, বাবা এসব বুঝতে পারছে না। আমি আছি তো, ডোন্ট ওয়ারি। প্রায় 10 দিন কেটে গিয়েছে। হসপিটালে একইভাবে দৌড়াদৌড়ি করছে রজনী। হসপিটালের পাশেই একটা হোটেলে উঠেছে রজনীকে নিয়ে। বিগত 10 দিনে সে বাড়িতে যায়নি। মা বউ, প্রিয়তা, শ্রাবণ, অন্তু 1000বার অনুরোধ করা সত্ত্বেও বাড়িতে যায়নি। কেটে গিয়েছে আরও 5 দিন। ছেলেকে ছাড়া বিগত 15 দিন ছটফট করতে করতে অবশেষে অঞ্জুমান নিজেই এলো রজনীর কাছে। রজনী তখন হসপিটালের জন্য খাবার গোছাচ্ছিল। আঞ্জুমানকে দেখে রজনী ভীষণ খুশি হলো। আঞ্জুমানের কাছে এগিয়ে গিয়ে বলল, মা আপনার ছেলের জন্য আমায় ক্ষমা করে দিন প্লিজ। আমি রাগ করে নেই মা, আমার ভাইয়ের অবস্থা ভালো না মা। আঞ্জুমান রজনীকে জড়িয়ে ধরে বলল, কিচ্ছু বলতে হবে না মা, আমি সব জানি। আমি ভুল করেছি মা, আমার শাস্তি পেয়েছি। আমি আমার ছেলেকে ছাড়া থাকতে পারছি না, আমাকে তুমি ক্ষমা করে বাড়ি ফিরে চলো। হসপিটালে ভাই ও সুস্থ প্রায়, এদিকে শাশুড়ির ভালোবাসা। কেমন যেন একটা বড় পাথর নামলো রজনীর বুক থেকে। হসপিটালে বাবুর জ্ঞান ফেরার পর সবার আগে প্রান্তিক কথা বলেছে। সবাইকে বাইরে পাঠিয়ে বাবুর হাত ধরে বলেছে, বাবু আমি তোর গায়ে কেন হাত তুলেছি সেটা জানলে তোর বেঁচে থাকার ইচ্ছাই থাকবে না। রোমিওর সাথে মিলেমিশে যে মেয়েকে নিয়ে নোংরা কথা বলেছিলি, সে মেয়ে আর কেউ না, তোর নিজের বোন। আশা করি এই ঘটনার পর আর কোনোদিন কোনো মেয়েকে নিয়ে এমন বাজে মন্তব্য করবি না। প্রত্যেকটা মেয়েরই কারো না কারো বোন, মেয়ে, ওয়াইফ কিছু না কিছু তো লাগে। আমি তোকে মেরেছি এটা জানলে তোর বোন আমাকে যেটুকু ঘৃণা করবে তার চেয়ে 1000 গুণ বেশি ঘৃণা করবে যখন জানবে তুই নোংরা কথা বলেছিস, তাও নিজের বোনকে নিয়ে। তাই আমি চাইছি অতীত অতীতেই থাকুক, আমরা সব ভুলে একসাথে পথ চলি। রোমিওর সঙ্গ ছেড়ে দে। প্রান্তিকের কথায় বাবু সেদিন থেকে নরম হয়ে গিয়েছে। সেই যে নরম হয়েছে, আর কখনো মাথা তুলে কথা বলেনি। অনুতপ্ত সব কিছুতে, সবসময় বাড়িতে থাকে, মা বাবার কথার বিরুদ্ধে চায় না। যে খারাপ ছেলেটা কেমন চোখের পলকে ভালো হয়ে গেল। সময় এগিয়ে গেল আরও 1 মাস। বাড়িতে প্রিয়তার বিয়ে নিয়ে কথা হচ্ছে। শ্রাবণ আর প্রিয়তার ভালোবাসার প্রণয়ের মাঝে এলো বিরাট এক বাধা। প্রিয়তার তীব্র মন খারাপ। আকাশে জমা গোমট মেঘের মতো তার মনেও মন খারাপের মেঘ বাসা বেঁধেছে। সকাল থেকে কিছুই খায়নি সে। সারাদিন কান্নাকাটি করে চোখ ফুলিয়ে ফেলেছে।
রক্তচাপার মতো চোখ লাল হয়ে গিয়েছে। পৃথিবীর কিছুই ভালো লাগছে না, চারিদিকে বিষণ্ণতা। বিছানায় উপর হয়ে কেঁদেই যাচ্ছে। প্রিয় মানুষ হারানোর সিগন্যাল পেয়ে গিয়েছে আজ। আজ সকালেই তার বাবা আর ভাই একজন ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে ঠিক করেছে। ছেলে বিদেশে সেটেল, বিয়ে করে প্রিয়তাকে বিদেশে নিয়ে যাবে। সুখ আর প্রাচুর্যের অভাব না সেখানে, কিন্তু প্রিয়তা সুখ বলতে শ্রাবণকে বোঝে। প্রিয় মানুষকে পাশে পাবার চেয়ে বড় সুখ পৃথিবীতে আর নেই। প্রিয় মানুষের থেকে বড় সম্পদ, মূল্যবান জিনিসও এই পৃথিবীতে নেই। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল অতিক্রম হয়ে গিয়েছে। রজনী বিকালে খাবার নিয়ে প্রিয়তার রুমে প্রবেশ করলো। প্রিয়তার রুমে ঢুকে দরজা লক করে দিল। টি টেবিলের ওপর খাবার রেখে প্রিয়তার কাঁধে হাত রাখলো। প্রিয়তা অশ্রুসিক্ত চোখে রজনীর দিকে ফিরে তাকালো। রজনীকে দেখে তার আরও কান্না পাচ্ছে। রজনীর দিকে তাকিয়ে জোরে কেঁদে দিল। রজনী প্রিয়তার হাত ধরে টেনে বলল, ওঠো আগে, এভাবে কেউ কাঁদে? দেখতে এসেছিল শুধু, বিয়ে তো আর হয়ে যায়নি, এভাবে কেউ ভেঙে পড়ে নাকি? প্রিয়তা উঠেই রজনীকে জড়িয়ে ধরে বলল, পৃথিবীর কেউ বুঝবে না আমার ভেতরের যন্ত্রণা, সবাই শুধু সান্ত্বনা দেবে। কেউ শান্তি দিয়ে দুঃখ মুছে দেবে না। আমার পরিস্থিতি কেউ বুঝবে না। আমরা কেউ অন্যের পরিস্থিতি ভাগ নিতে পারি না প্রিয়তা, কেবল উপলব্ধি করতে পারি মাত্র। আমি শ্রাবণকে ছাড়া বাঁচবো না রজনী। আমার রক্তের সাথে ও যেন মিশে গিয়েছে। আমার সাথে হাজারো স্মৃতি শ্রাবণের। তুই প্লিজ ভাইয়াকে বল, একমাত্র তুই আছিস যে পারবে ভাইয়াকে রাজি করাতে। তার আগে খাবার খেতে হবে, খাবার খেয়ে বাইরে যেতে হবে। আমি একদম তোকে হাসি খুশি দেখতে চাই। তুই ভাইয়াকে বলবি তো? তোর ভাইয়া একজন বিচক্ষণ মানুষ, নিজের বোনের জন্য এই পৃথিবীর সব থেকে সেরা জিনিসটাই দিবে সে। দেখ প্রিয়তা, আমি তোর ভাইকে দেখতে পারতাম না, এই পৃথিবীর সব থেকে খারাপ মানুষ বলে জানতাম আমি তাকে, কিন্তু এখন আমার চোখে ওই মানুষটাই এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। শুধু নিজের উপর রাগ হয়, কেন মানুষটাকে আমি অপমান করেছিলাম, আমি কেন খারাপ ভেবেছিলাম আমি তাকে। আমার বাবা মায়ের সিদ্ধান্ত সঠিক ছিল সেটা এখন বুঝতে পারি আমি। আসলে আমরা যখন কাউকে দেখতে পারি না, তো আর হাজারটা ভালো কাজও চোখে পড়ে না, কোনো অনুভূতিই কাজ করে না। আর যখন কাউকে ভালোবাসি, তার প্রতিটা খারাপ কাজকে পজিটিভ ভাবে নিই, কারণ সেই মানুষটার প্রতি আমাদের অনুভূতি পজিটিভ থাকে। তার কোনো ভুল আমাদের চোখে পড়ে না, চোখ থাকতেও অন্ধ হয়ে যাই আমরা। কিছু সময় পরিবারের সিদ্ধান্ত সঠিক হয়, আবার ভুলও হয়। আবার কিছু সময় নিজের সিদ্ধান্ত সঠিক হয়, ভুলও হয় আবার। আসলে কি বলতো, সবটাই ভাগ্য। ভাগ্য বলে তো কিছু আছে প্রিয়তা। ভাইয়ার ধারণা ওই ইঞ্জিনিয়ারই উত্তম পাত্র, কিন্তু ভাইয়া তো জানেন না সবসময় ফ্যামিলির পছন্দ সঠিক হয় না। শ্রাবণই আমার জন্য সঠিক পাত্র। আমার শ্রাবণ কি আমার জন্য সঠিক নয় প্রিয়তা? যদি সঠিক নাও হয়, আমি ওই ভুলে ভরা মানুষের সাথে জীবন কাটানোর জন্য প্রস্তুত। আমি প্রমাণ করে দেব আমি সঠিক মানুষকে বেছে নিয়েছিলাম জীবনে। আমি ছাড়া শ্রাবণের আর কেউ নেই এই পৃথিবীতে। ও এতিম, অনাথ, কেউ নেই ওর। কেউ ওকে ভালোবাসেনি কখনো, একমাত্র আমি আছি যে ওকে ভালোবাসে। তুই এত সিরিয়াস শ্রাবণকে নিয়ে? আমি বাঁচলে শ্রাবণের সাথে বাঁচবো, নইলে মরে যাব। এখন তাদের ডিসিশন, তারা কি করবে। তুইও ভেবে দেখ ভাইয়াকে বলবি কিনা। বলবো না মানে? আমার কানে সানাইয়ের সুর ভেসে আছে, ননদিনী শ্রাবণ আর প্রিয়তার বিয়েতে রজনী উড়াধুরা নাচ করবে। প্রিয়তা কিছুটা নিশ্চিন্ত হলো। খাবার খেয়ে রজনীর সাথে বাইরে বের হলো। পরন্ত বিকাল, প্রান্তিকের ফুলবাগানে প্রিয়তা পায়চারি করছে। হেরে যাওয়া সূর্যের কিরণ প্রিয়তার মুখে পড়ছে। মুখশ্রীতে লাল আভায় দারুণ লাগছে। দূর থেকে একজোড়া চক্ষু প্রিয়তার লালচে মুখের সৌন্দর্যে বুঁদ হয়ে তাকিয়ে আছে। এই চোখজোড়া প্রায় সময় প্রিয়তাকে দেখে, খুব ভালোভাবে দেখে, একদম মুগ্ধ নয়নে দেখে। এই চোখজোড়ার মালিক অন্তু। অন্তুর ভেতরে যে প্রিয়তার জন্য গভীর ভালোবাসা রয়েছে, সেটা অপ্রকাশিত। প্রিয়তার শ্রাবণের কথা ভেবে হাসছে। নিশ্চয়ই ভাইয়া এলে রজনী শ্রাবণের কথা বলবে আর ভাইয়া সব মেনে নেবে। এসব ভাবতে ভাবতে প্রিয়তার পায়ে একটা গোলাপের কাঁটা ফুটল। প্রিয়তা আ শব্দ তোলে, চোখে মুখে ব্যথা স্পষ্ট ছাপ। অন্তু দূর থেকে ছুটে এলো, ছুটে এসে প্রিয়তার সামনে বসে পড়ল। প্রিয়তার পা হাত দিয়ে ধরে ফেলল। প্রিয়তা অন্তুকে দেখে বেশ অবাক হয়ে বলল, আপনি? প্রিয়তমার পায়ের কাটা, প্রিয়তম কি ছুটে আসবে না? পা ছাড়ুন আমার প্রিয়তম, ঠিকই চলে আসবে। আমি ফোন দিচ্ছি শ্রাবণকে। তোমার ফোন পেয়ে আস্তে আস্তে পায়ে জখম হয়ে যাবে প্রিয়তমা। কেমন হিরো শ্রাবণ, আমার আগে আসতে পারলো না?
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।